চাচা, আপনি নিজে বিবেচনা করে যে দাম দেবেন আমি তাতেই খুশি হব। আমার অসুস্থ মায়ের চিকিৎসার জন্য আজ টাকার খুবই প্রয়োজন। আপনি কেবল মাছটার জন্য একটা সঠিক দাম দিন। পেটটা আজ বড় খালি লাগছে রে রাইহান। সকাল থেকে ছটফট করছি। ঘরের কোনায় এক মুঠো চালও পড়ে নেই যে অন্তত ফুটিয়ে মুখে দেব। চারপাশের এই অন্ধকারের মাঝে আমি আর কোনো পথ দেখতে পাচ্ছি না বাবা। তুমি এত ভেঙে পড়ো না মা, অকারণে দুশ্চিন্তা করে নিজের শরীরটা আরো খারাপ করো না। আমি আর যে কোনো মূল্যে বিল থেকে মাছ ধরে আনবো মা। দেখবে এই দুপুরের মধ্যেই তোমার ওষুধ আর চাল নিয়ে আমি ঠিক ঘরে ফিরে আসছি মা। বাইরে যেভাবে আকাশটা থমথমে মেঘে ঢাকা, তাতে যে কোনো মুহূর্তে প্রবল বেগে বৃষ্টি নেমে পড়তে পারে। তাছাড়া তোর শরীরটা এমনিতেই তো সবসময় দুর্বল থাকে। এই অসুস্থ শরীর নিয়ে তুই কিভাবে অত দূর যাস বলতো বাবা? ঘরে যদি তোমার ওই ব্যথার ওষুধ আর খাবার না থাকে, তবে তোমার এই কষ্ট তো আরো শতগুণ বেড়ে যাবে মা। আমার আর অলস বসে থাকার কোনো সময় নেই। পরিবারের মুখে খাবার তুলে দিতে আমাকে আজ এই ঝুঁকিটুকু নিতেই হবে। আমার মনটা কেমন যেন কুগাইছে রে রাইহান। আমার সন্তানের যদি কোনো বিপদ ঘটে, তবে আমরা এই দুনিয়ায় কোথায় গিয়ে দাঁড়াবো? তুই একটু আমার কথা শোন। আর যাওয়ার দরকার নেই বাবা। মা, তুমি এভাবে ভয় পেও না। ঘরের কোণে চুপচাপ বসে থাকলে তো আর আমাদের পেটে ভাত জুটবে না। আমার বয়স হয়তো কম, কিন্তু আমাদের অভাবের এই নির্মম সত্যটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারি। আমার বুকের ভেতরটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে রে রাইহান। পেটে এক দানা খাবার না দিয়ে তোকে এভাবে শূন্য হাতে অনিশ্চিত বিলের পথে পাঠাতে আমার বুক কেঁপে কেঁপে উঠছে। তুমি প্লিজ এভাবে চোখের জল ফেলে আমাকে দুর্বল করে দিও না মা। তোমার জন্যই আমি লড়তে পারবো। সামনের দিনে লড়াইয়ের জন্য দ্বিগুণ শক্তি যোগাতে পারবো। তুমি একটু বিশ্বাস রাখো আমার ওপরে। আমি ঠিক সফল হয়ে ফিরবো, ঠিক। ভাইয়া, আমার পেটে বড্ড ইঁদুর দৌড়াচ্ছে, ভীষণ খিদে পেয়েছে গো। তুমি কখন মাছ ধরে ফিরবে আর কখন আমাদের জন্য গরম ভাত বাড়বে বলো তো? আর একটুখানি ধৈর্য ধরে রাখো সোনা বোন। আমার সোনা বোন আমার, আমি এই মুহূর্তেই বিলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের ঘরের পুরনো ছিপ আর ওই ছেঁড়া জালটাই সম্বল করে আজ আমি আমাদের ভাগ্য বদল করে ছাড়বই। দেখিস বোন, দেখিস। কিরে রাইহান, ভাঙা ছিপ আর ছেঁড়া জাল কাঁধে নিয়ে কোথায় যাস? পেটের দায়ে মাথা খারাপ হলো নাকি রে? পেটের দায়ে মানুষ লড়াই করে ভাই। ঘরের কোণে বসে থেকে তো মরতে পারবো না। একা বিলের দূর প্রান্তে পৌঁছাতে পারবি তো? সবাই তো আরাম করছে ঘরে বসে। সবার ভাগ্য তো একরকম নয় ভাই। যাদের ঘরে খাবার নেই তাদের ঘুরে দাঁড়ানোই লড়াই। ঘুরে দাঁড়াতেই লড়াই করতে হয় তাদের। জং ধরা ছিপ দিয়ে কি বড় মাছ পাবি নাকি? ফালতু স্বপ্ন দেখা বন্ধ কর। বড় মাছ না হোক, মার বোনের পেটে দুমুঠো ভাত তো জোগাড় করতে হবে। সময় নষ্ট করিস না। গিয়ে দেখিস দিন শেষে একটা পুঁটি মাছও পাবি না। চেষ্টা না করে তিলে তিলে মরার চেয়ে সম্মানজনক ব্যর্থতা অনেক ভালো। অন্তত বিবেক পরিষ্কার থাকবে। এই শাওন, থাম তো। ওকে নিয়ে ঠাট্টা করিস না। এই বয়সে একা লড়তে জানা ছেলে একদিন বড় কিছু করবেই করবে। আপনার এই আশীর্বাদটুকু থাকলে আমি সব বাধা পেরিয়ে ঠিক সফল হব চাচা। কোনো ভয় পাস না বাবা, মুখ ফুলিয়ে এগিয়ে যা। কোনো সাহায্য লাগলে সোজা আমার কাছে চলে আসবি, কেমন? কিরে রাইহান, শেষ পর্যন্ত সত্যিই তুই এই বিলে চলে এলি? তোর নাছোড় বান্দা মন দেখে অবাক হতে হয়। চাচা, খালি হাতে আমি ফিরবো না। হে ওপরালা, মায়ের ওষুধ কেনার জন্য এই ছোট্ট মাছটাই যেন আমার ঘুরে দাঁড়ানোর প্রথম সিঁড়ি হয়। সাবধানে থাকিস বাবা।
বিলের চারপাশের এই পরিবেশটা কেমন যেন অদ্ভুত শান্ত। এই শান্ত পরিবেশটাই আমার মনে শক্তি যোগাচ্ছে চাচা। মাছটা ছোট হলেও আজ মায়ের কুড়ে ঘরে খালি হাতে ফিরতে হবে না। তুই তো দেখছি থামার নাম নিচ্ছিস না। আচ্ছা, আমিও তোর সাথেই নৌকার অপর পাশে বসে একটু ছিপ ফেলি, দেখি কপালে কি জোটে। ঠিক আছে চাচা, দুজনে মিলে চেষ্টা করি। সাবধানে সুতোটা ধরে রাখবেন যেন মাছ ফসকে না যায়, ঠিক আছে চাচা? আরে হ্যাঁ, এই তো আমার সুতোতেও একটা হালকা টান অনুভূত হচ্ছে। মনে হচ্ছে আজ আমাদের দুজনের ভাগ্যই খুলতে পারে। চলেন চাচা, ধৈর্য ধরে বসে থাকি, দেখা যাক বিধাতা আমাদের ভাগ্যে কি সুখবর লিখে রেখেছেন। ও, হঠাৎ এমন প্রচন্ড ঝড় শুরু হলো কেন? নৌকাটা যদি এই উত্তাল ঢেউয়ে তলিয়ে যায়? ওরে বাবা, যেভাবে আকাশ ভেঙে পড়েছে, এই ঝড়ে বিলে একা থাকা তো মারাত্মক বিপদ। এদিকে আয় বাবা, গাছের নিচে দাঁড়া। চারপাশে একেবারে ভুতুরে অন্ধকারে ঢেকে গেছে। বৃষ্টির ফোঁটাগুলো ধারালো তীরের মতো গায়ে বিচ্ছে। শরীর তো তোর পুরোপুরি বরফের মতো ঠান্ডা হয়ে গেছে দেখছি। এভাবে ভিজলে তো নিউমোনিয়া হয়ে যাবে রে বাপ। হে ঝড়, তুই যত পারিস গর্জন কর, মায়ের মুখে খাবার তুলে না দিলে আমি আমি ফিরবো না। খাবার তুলে দিতেই হবে, না হলে আমি ঘরেই ফিরবো না। পেটের দায়ে এতটুকু ছেলের এই লড়াই দেখে বুকটা কেঁপে ওঠে। তবে নিজের প্রাণ বাজি রেখে তো আর মরতে পারিস না বাবা। প্রকৃতির এই রুদ্ররূপ আমার সহ্য শক্তি পরীক্ষা করছে। আমি হার মানবো না চাচা। বৃষ্টি একটু কমলেই আমাকে আবার নৌকায় ফিরতে হবে। তোর জেদ দেখে আমি সত্যি অবাক হচ্ছি। আচ্ছা ঠিক আছে, ঝড় একটু থামলে সাবধানে যাস। উপরালা তোর সহায় হন। বাপ রে বাপ, এ কি কাণ্ড চাচা! সুতোয় মনে হচ্ছে কোনো বিশাল ভারী মাছ আটকে গেছে। আমার পক্ষে এটা টানা অসম্ভব হয়ে পড়ছে। ঘাবড়াস না রাইহান, তুই শক্ত করে দুই হাত দিয়ে সুতোটা চেপে ধরে রাখ। আমি ঝটপট তোর নৌকাটা ধরে সামলাচ্ছি। দুজনে মিলে চেষ্টা করলেই একে তুলতে পারবো। চাচা, মাছটা এত জোরে টান দিচ্ছে যে সুতো ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়েছে। একে কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। আজ মায়ের মুখে হাসি ফোটাতেই হবে। সাহসে বুক বাঁধ বাবা, আর একটু দেন দে। আর সামান্য টানলেই জালের ভেতরে কে তুলে নেওয়ার উপযুক্ত সময় এসে যাবে। লেগে থাক। কি বিশাল একটা রুই মাছ চাচা! আপনার এই অসামান্য সহায়তা আজ আমার সারাদিনের হাড় ভাঙা পরিশ্রম সার্থক হলো, সত্যি সার্থক হলো। কি রে রায়হান, এত বিশাল আকৃতির একটা তাজা রুই মাছ তুই কোথায় শিকার করলি রে বিলে? তা বল দেখি, এই মাছটার দাম তুই কত চাচ্ছিস আমার কাছে? চাচা, আপনি নিজে বিবেচনা করে যে দাম দেবেন আমি তাতেই খুশি হব। আমার অসুস্থ মায়ের চিকিৎসার জন্য আজ টাকার খুবই প্রয়োজন। আপনি কেবল মাছটার জন্য একটা সঠিক দাম দিন। তোর এই সততা আর মুখের সরলতা আমি অনেক দিন ধরেই খুব গভীরভাবে লক্ষ্য করছি রায়হান। এই কম বয়সে এত বড় পরিশ্রমী ছেলে আমাদের এই গ্রামে সত্যি খুব কমই দেখা যায়। আপনার এই স্নেহের কথাগুলো শুনে আমার বুকটা ভরে গেল চাচা। আমি তো শুধু এটুকুই চাই, আমার অভাবের সংসারটা যেন অন্তত দুবেলা পেট ভরে শান্তিতে খেতে পারে। তোদের পরিবারের করুণ অবস্থার কথা আমি খুব ভালোভাবেই জানি বাবা। বাজারে এই মাছের সাধারণ যে দাম ওঠে তার চেয়ে আমি তোকে কিছুটা বেশি টাকাই দিচ্ছি। তোর এই সৎ পরিশ্রমের আসল পুরস্কার তোর পাওয়া উচিত। আপনাকে আমি কিভাবে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না চাচা। আপনার এই অভাবের বাজারের উপকার আমি সারা জীবন মনে রাখবো। এতে ধন্যবাদ জানানোর কি আছে বাবা?
তুই নিজের হাড় ভাঙা মেহনত দিয়ে কামাই করে খাচ্ছিস, এটাই তো পৃথিবীর সবচেয়ে বড় গৌরবের কথা। বাজারে আসার পর অনেকে আমার সাথে দরদাম করার চেষ্টা করেছিল, কিন্তু আপনার মতো একজন সৎ মানুষের হাতে মাছ বিক্রি করতে পেরে আজ আমার মনের ভেতর এক অদ্ভুত শান্তি কাজ করছে। আর দেরি করিস না বাবা, তুই তাড়াতাড়ি এই টাকাগুলো নিয়ে সোজা বাড়ি চলে যা। তোর অসুস্থ মা আর ছোট বোনটা হাঁ করে কখন থেকে তোর পথ চেয়ে কুড়ে ঘরের দরজায় বসে আছে। বলিস কি রে রায়হান, এত বড় একটা তাজা মাছ তুই কোথা থেকে জোগাড় করলি বলতো? ডাক্তার দেখানোর জন্য প্রয়োজনীয় টাকাগুলোও তো তাহলে আজ হয়ে গেছে। আজ বিলে যাওয়ার পর আবহাওয়া খুব খারাপ ছিল মা, অনেক কষ্ট লড়াই করতে হয়েছে আজকে, কিন্তু শেষ পর্যন্ত ওপরওয়ালার অশেষ রহমতে আমি এই বড় মাছটা পেয়ে গেছি। আমার সোনা ছেলেটা প্রতিদিন নিজের জীবন বাজি রেখে এইভাবে হাড্ডাহাড্ডি কষ্ট করে, তা দেখে আমার বুক ফেটে কান্নায় ভেঙে আসে। আমাদের এই অভাবের দিনগুলো বুঝি আর কোনো দিন শেষ হবে না? তুমি এসব কি বলছো মা? একটু খেয়াল করে দেখো, কষ্ট না করলে কি কখনো ভালো কিছু পাওয়া যায়? আজ থেকে আর কোনোদিনও না খেয়ে থাকতে হবে না এক বেলাও, আমি থাকতে দেব না না খেয়ে কাউকে। আজ তোর বাবা যদি বেঁচে থাকতেন, তবে তোকে দেখে তিনি এই পৃথিবীর সবচেয়ে বেশি খুশি মানুষটা হতেন। আমার অবুঝ ছেলেটা দেখতে দেখতে বড় হয়ে গেছে একেবারে। বাবা নেই তো কি হয়েছে মা, আমি তো আছি, তোমাদের ছায়ার মতো আগলে রাখার জন্য বেঁচে আছি। আজ থেকে সংসারের সব দায়িত্ব আমার ওপর ছেড়ে দিয়ে তুমি নিশ্চিন্তে থাকো, কেমন? মা গো, আজ আমরা সবাই মিলে কি তবে পেট ভরে সুস্বাদু ভাত খেতে পারবো? ভাইয়া দেখ, কত বড় একটা মাছ আমাদের জন্য কুড়ে ঘরে নিয়ে এসেছে। ভাইয়া, তুই আজ সত্যি আমাদের জন্য একটা চমৎকার কাজ করে দেখিয়েছিস। আমি মায়ের এই নতুন ওষুধগুলো এখনই খুব যত্নে গুছিয়ে রেখে দিচ্ছি। হ্যাঁ রিমি, আজ আমাদের এই কুড়ে ঘরে আনন্দের বন্যা বয়ে যাক। তুই তাড়াতাড়ি গিয়ে ঘরের থালা বাসনগুলো সব গুছিয়ে ফেলতো দেখিনি। কিরে রায়হান, কাল তো বড় একটা মাছ শিকার করে তাক লাগিয়ে দিলি। তোর হাত তো দিন দিন বেশি পাকা হয়ে উঠছে রে দেখছি। এই সবই আপনার আর মায়ের আশীর্বাদ চাচা। কালকের দিনটা আমার জীবনের সেরা দিন হয়ে থাকবে। তোর জেদ আর পরিশ্রম দেখে আমি মুগ্ধ রায়হান। মানুষ চাইলে যে পারে, তুই তার জীবন্ত প্রমাণ। আপনার মতো অভিজ্ঞ মানুষের কাছ থেকে যদি আরো কিছু কৌশল শিখতে পারি, তবে ভবিষ্যতে আরো ভালো করতে পারবো। অবশ্যই শিখবি, তোর মতো শত পরিশ্রম ছেলেই তো আমার দরকার ছিল। আজ থেকে তুই আমার সাথেই জাল টানবি, বুঝলি? সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ চাচা। আজ থেকেই আমি আপনার সাথে কাজ করার জন্য পুরোপুরি প্রস্তুত। নদীর জলের মার প্যাচ আর স্রোতের গতিবিধি কিন্তু অত সহজ নয়। খুব মনোযোগ দিয়ে সব রপ্ত করতে হবে, বুঝলি? আমি আপনার নির্দেশ মতো সব শিখবো চাচা, আপনি শুধু সঠিক পথটা চিনিয়ে দেবেন। ঠিক আছে, দেখবি কিছুদিন পর পুরো এলাকার মানুষ তোর হাতের জাদুতে অবাক হয়ে গেছে, বুঝলি? অবাক হয়ে গেছে। চাচা, আজ নদীর এই বিশাল বুকে জাল ফেলার পর আমার জালে তো বেশ ভালো পরিমাণে বড় বড় মাছ উঠছে দেখছি। দেখলি তো রায়হান, তোর কপালের দুর্ভাগ্যের চাকা এবার ধীরে ধীরে ঘুরতে শুরু করেছে রে। এভাবেই সব সময় সততা আর নিষ্ঠার সাথে কাজ করে যা। ভবিষ্যতে তুই জীবনের অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবি রে।
আপনার এই সঠিক সময়ে দেওয়া বুদ্ধি ও দিক নির্দেশনা যদি আমি না পেতাম, তবে হয়তো আজও আমি সেই কুঁড়ে ঘরের কোনায় পড়ে থাকা সেই হতভাগা ছেলে হয়েই থাকতাম। মানুষের নিজের মনের সৎ বিশ্বাস আর কাজের প্রতি নিষ্ঠাই তার ভাগ্যকে সম্পূর্ণ বদলে দিতে পারে রায়হান। তুই ঠিক সেই সঠিক পথটাই নিজের জন্য বেছে নিয়েছিস। প্রতিদিন নদীতে কাজ করার সময় এখন আমার মনের ভেতর এক অদ্ভুত দায়িত্ববোধ কাজ করে। আমাকে যেভাবেই হোক আমার পরিবারটাকে সামনের দিনে আরো ভালো রাখতে হবে। তুই এভাবেই নিরলসভাবে সামনে এগিয়ে চল রায়হান। তোর এই তরুণ বয়সের পরিশ্রম একদিন পুরো গ্রামের মানুষের মুখে তোর মান সম্মানের সাথে ছড়িয়ে দেবে রে। নদী এই হিংস্র বিশাল ঢেউগুলোর সাথে লড়াই করতে করতে এখন আর আমার মনে কোনো ভয় কাজ করে না, বরং এই জলের খেলাটা আমার বেশ ভালো লাগে। এটাই তো একজন সত্যিকারের দক্ষ জেলের আসল লক্ষণ হওয়া উচিত। ভয়কে পেছনের দিকে ফেলে জয় করতে পারলেই কেবল জলের রাজত্ব তোর মুঠোয় চলে আসবে, বুঝলি? তাহলে চাচা, আর একটু সামনেই ওই গভীর বাঘটার মুখটায় জালটা নামানো যাক। আমার কেন যেন মনে হচ্ছে ওই জায়গাটাতে আজ বড় কোনো মাছ পাওয়ার দারুণ সম্ভাবনা রয়েছে। কিরে রায়হান, তোর সততার পরিশ্রমের গল্প শুনে আমি না এসে পারলাম না। একদিন যে তোকে অবহেলা করেছিলাম, আজ তুই আমাদের গ্রামের অহংকার রে, অহংকার। আপনাদের আশীর্বাদ আর মায়ের দোয়ায় আজ আমি এই দিন দেখতে পেয়েছি মোড়ল মশাই। নতুন ঝলমলে টিনের ঘর দেখে বুকটা জড়িয়ে গেল। তুই প্রমাণ করে দিলি ইচ্ছে শক্তি থাকলে অসম্ভবকে সম্ভব করা যায়। আমি চেয়েছিলাম পরিবারটা যেন আর কষ্ট না পায়। ওপরালার রহমতে মায়ের চিকিৎসা আর বোনের পড়াশোনা এখন ঠিক মতো চলছে। তোর মতো তরুণরাই পারে সমাজ বদলাতে। আজ গোটা গ্রাম তোকে নিয়ে গর্বিত রায়হান, গোটা গ্রাম তোকে নিয়ে গর্বিত। আপনাদের এই নিঃস্বার্থ ভালোবাসাই আমাদের পরিবারের সবচেয়ে বড় পুঁজি চাচা, সবচেয়ে বড় পুঁজি। ওই অভিশপ্ত জঙ্গলের দিকে ভুলেও নজর দিও না রাহাত। ওটা মানুষের চলাচলের জায়গা নয়, বহু বছরের পুরনো এক শক্তির আখড়া। কিন্তু দাদু, প্রতিনিয়ত মাঝরাতে যে অদ্ভুত কান্নার শব্দ ভেসে আসে, ওটার রহস্য আমাকে জানতেই হবে। এখানে অজানা ভয়ে বেঁচে থাকা যায় না। রাহাত একদম ঠিক বলেছি দাদু। আজ আমরা যদি অজানা ভয়কে থামানোর চেষ্টা না করি, কাল পুরো গ্রামটাই শেষ হয়ে যাবে। আমাদের সত্যিটা বের করতেই হবে। আবেগের বশে কোনো ভুল সিদ্ধান্ত নিও না তোমরা। অতীতের গল্পগুলো শুধু গল্প নয়, রক্তে লেখা বাস্তব। ওই জঙ্গলের অন্ধকার তোমাদের জ্যান্ত গিলে খাবে। হাসেম একদম ঠিক কথা বলেছে। এই জঙ্গলে যারা একবার পা বাড়িয়েছে তাদের আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। তোমরা এখনো ছোট, বয়স কম, এসবের গভীরতা তোমরা বুঝতে পারবে না। দাদু, হাজারটা গল্প শুনে পিছিয়ে যাওয়ার মতো লোক আমি নই। ওই কান্নার পেছনে নিশ্চিত কোনো ফাঁদ বা অন্য কোনো বড় সত্যি লুকিয়ে আছে। হ্যাঁ দাদু, হ্যাঁ। গ্রামের মানুষ এতদিন ধরে ভয়ে ভয়ে বেঁচে আছে। কেউ তো একজনে গিয়ে আসতেই হবে। আরে দূর, তোমরা বয়সের ভারে বড্ড বেশি ভীতু হয়ে পড়েছো। এসব ভুতুরে কান্নার পেছনে বাতাস ছাড়া আর কিছুই নেই। আমি নিজে গিয়ে প্রমাণ করে দিচ্ছি না। থামো জামিল, এত বড় দুঃসাহস দেখাতে যেও না। ওই বনের গাছে গাছে পা রাখা মাত্রই বিপদের ফাঁদ পাতা থাকে। অতীতের কথাগুলো অন্তত মাথায় রাখো, কেমন? মাথায় রাখো।
জামিল, নিজের জীবনের মায়া থাকলে পা বাড়িও না। ওই বনের সীমানা পার হওয়া মানে নিজের ডেকে আনা মৃত্যু। কেমন? আমাকে আটকানোর চেষ্টা করো না দাদু। আজ রাতে আমি একাই যাব, আর দেখব কিসের এত রহস্য। হ্যাঁ, ভয়কে জয় করতেই হবে। জামিল, একা যাবি না, দাঁড়া, আমরাও তোর সাথে আছি। এই কে আপনি? এত রাতে এই নিঃশব্দ ভয়ঙ্কর অন্ধকার জঙ্গলে একা একা কি করছেন? দয়া করে সামনে আসবেন না, সামনে আসবেন না, দয়া করে। রক্তে যার বাপ দাদার বীজ রোপণ করা আছে, সেই শেষমেশ পথ হারিয়ে খুঁজে পায়। আমার এই অভিশপ্ত অন্ধকারের পথ। তোকে কিসের টানে মায়ে টেনে এখানে নিয়ে এসেছি রে বাচ্চা? তোদের রক্ত তো অনেক পুরনো, হিসেব মেটাতে চায়। আমি তো কৌতূহল বশত জঙ্গলটা আর সত্যি নাকি মিথ্যা দেখতে এসেছিলাম। আমি কোনো পাপ করিনি, আমার বিরাট ভুল হয়ে গেছে। দয়া করে আমার কোনো ক্ষতি না করে এখন আমাকে ঘরে ফিরে যেতে দিন। জামিল, তুই না বলে এভাবে হুট করে গভীর জঙ্গলের দিকে কোথায় চলে গেলি? কতবার তোকে পেছন থেকে ডাকলাম, একবারও সাড়া দিলি না কেন? আমরা তো পুরো গ্রাম খুঁজে তোকে না পেয়ে একদম তোর পেছনেই ছুটে আসছি। তোরা যতই চেঁচামেচি করিস না কেন, ডেকে আর কোনো লাভ হবে না রে বাচ্চা। তোদের মতো তরতাজা তরুণ রক্তের সবার জন্যই তো বহুকাল ধরে পরম তৃষ্ণার ক্ষোভ নিয়ে অপেক্ষা করছিল এই অভিশপ্ত বিষাক্ত বন। রাহাত, খুব সাবধানে থেকো, একদম কাছে যেও না। ওই বুড়ির ভয়ঙ্কর রূপের দিকে একবার ভালো করে চোখ মেলে দেখো। গলায় সাতনানির মতো মানুষের কাঁচা হাড়ের মালা, আর হাতে ওটা কেমন পৈশাচিক শক্তির কালো লাঠি। ও মোটেই কোনো সাধারণ গ্রাম্য বৃদ্ধা নয়। ওরে ডাইনি বুড়ি, তুই আসলে কে? আর এই গভীর জঙ্গলে বসে কি পৈশাচিক খেলা খেলছিস বলতো? আমার বন্ধু জামিলের ওপর তুই কি জাদুটোনা করেছিস তুই? ওকে এখনই মুক্ত করে দে, ছেড়ে দে বলছি। বেশি দূর এগিয়ে আসার দুঃসাহস একদম দেখাস না রে মেয়ে। আমার নিজের হাত দিয়ে তৈরি করা এই অভিশপ্ত মায়াজাল একবার সক্রিয় হয়ে গেলে তোদের কেউ আর নিজের তাজা প্রাণটা নিয়ে ঘরে আস্ত ফিরতে পারবি না। তোদের রক্ত দিয়ে আজ এই মাটিকে শান্ত করব। রাহাত, নীলা, আমাকে যে কোনো মূল্যে এই পৈশাচিক জাদুর হাত থেকে বাঁচা। আমি যে আমার শরীরের কোনো অংশ বিন্দুমাত্র নাড়াতে পারছি না। আমার দুটো পা যেন মাটির সাথে শক্ত পাথরের মতো হয়ে আছে। রাহাত, জলদি কিছু একটা বুদ্ধি বের করো। জামিল সত্যি সত্যি একদম কাঠের পুতুলের মতো অবশ হয়ে জমে যাচ্ছে। এভাবে থাকতে তো ওর শরীরের সব রক্ত চলাচল বন্ধ হয়ে ওর প্রাণটাই চলে যাবে। তুই একদম ভয় পাবি না জামিল, আমরা তোকে এখান থেকে বাঁচাতে চলে এসেছি। এই শয়তান ডাইনি বুড়ি, তুই ওকে এখনই মুক্ত করে ছেড়ে দে, না হলে কিন্তু তোর পরিণতি অনেক বেশি ভয়ঙ্কর হবে বলে দিলাম, অনেক বেশি ভয়ঙ্কর হবে। তোদের মতো পুচকে কচি ছোকরাদের ফাঁকা হুমকি আর ওসব আস্ফালন আমাকে ভয় দেখাবে ভাবছিস? ভালো করে চারপাশে চোখ মেলে দেখ। তোরা নিজেরাই এখন আমার চারপাশে বিছানো মায়াজালে সম্পূর্ণ বন্দী হয়ে পড়েছিস। আজ রাতে তোদের কারোর নিস্তার নেই। জাগো রাতের ভয়ঙ্কর অন্ধকারের শক্তি, রক্ত চাই এই মাটি। আজকের বলি তোদের চিরতরে তৃপ্ত করবে।
আমাকে ছেড়ে দাও, আমি ভুল করেছি, আমাকে গ্রামে ফিরতে দাও, গ্রামে ফিরতে দাও আমাকে। একবার যে এই মৃত্যুর বৃত্তে পা দিয়েছে তার আর জীবিত ফেরার কোনো পথ থাকে না। নীলা, দেখছিস কি হচ্ছে? আমরা এভাবে চুপচাপ দাঁড়িয়ে দেখতে পারি না। জামিলকে আগুনের গোলা থেকে, ওই বৃত্ত থেকে বের করতেই হবে। মাথা ঠান্ডা রাখো রাহাত, খেয়াল করে দেখো বুড়ির চারপাশের লাল মোমবাতিগুলো থেকে এই শক্তি তৈরি হচ্ছে, ওগুলোই নেভাতে হবে। কিন্তু এত কাছে কিভাবে যাব? আগুনের তাপ তো অসহ্য লাগছে। আমাদের সাহস হারালে চলবে না রাহাত, বুড়ির নজর এখন জামিলের দিকে, আর এই সুযোগেই আমাদের এগিয়ে যেতে হবে। তোদের এত সাহস আমার চোখের সামনে দাঁড়িয়ে আমার মন্ত্র ভাঙার পরিকল্পনা করছিস? তোদের হাত দিয়ে আমার পরবর্তী মালা তৈরি হবে। চলো নীলা, এক পাশের আগুন নেভানোর চেষ্টা করি। জামিল, তুই সাহস রাখ, সাহস রাখ। তাড়াতাড়ি কর রাহাত, আমি আর সহ্য করতে পারছি না, তাড়াতাড়ি কর। ভোরের সূর্য উঠে পুরো সকাল হয়ে গেল, অথচ নিখোঁজ জামিল কিংবা গ্রামের অন্য কোনো লোকগুলোর একটা খোঁজও পাওয়া গেল না। আমি 100% নিশ্চিত ওই বুড়ি একে একে আমাদের সবাইকে শেষ করে দিচ্ছে। শুধু বুড়িকে একতরফা দোষ দিয়ে নিজের হাত ধুয়ে ফেলার চেষ্টা করো না মোল্লা সাহেব। অতীতে এই গ্রামের মানুষ কতটা নিষ্ঠুর পাপ করেছিল সেটা ভুলে গেলে চলবে না। আজ তারই কঠিন মাসুল আমাদের রক্ত দিয়ে দিতে হচ্ছে। 50 বছর আগের অতীতে কি হয়েছে না হয়েছে তা দিয়ে আমাদের এখন কি লাভ দাদু? চোখের সামনে আমাদের ঘরের তাজা ছেলেরা নিখোঁজ হয়ে শেষ হয়ে যাচ্ছে, আর আপনি অতীতের দোহাই দিচ্ছেন। আপনাদের এই অহেতুক অতীত আর পাপের বাহাস এখন বন্ধ করুন দাদু। আজ যদি আমরা কোনো শক্ত ব্যবস্থা না নিই, তবে এই গ্রামের একটা মানুষও কালকের মুখ দেখতে পারবে না। রাহাত একদম সত্যি বলছে, আমাদের অযথা তর্ক না করে এই পরিত্যক্ত কুড়ে ঘরটা খুব ভালো করে তল্লাশি করা দরকার। কারণ গতকাল রাতে জামিল নিখোঁজ হবার ঠিক আগ মুহূর্তে আমি ওকে এই পথেই যেতে দেখেছি। তোমরা বুঝতে পারছো না লীলা, এই কুড়ে ঘরটা সাধারণ কোনো ভাঙাচোরা ঘর নয়। এটা বহু বছর আগের ওই জহুরা বুড়ির পুরনো অভিশপ্ত ঘর। ওটার আশেপাশে যাওয়া বা পা রাখাও ঘোর অমঙ্গল ডেকে আনা। ভুল করে ওই কুড়ে ঘরের সীমানায় যেও না তোমরা। ওটা ওই ডাইনির নজরদারি করার মূল আখড়া। ওখানে পা দিলে চরম বিপদে পড়তে হবে, আর সারা জীবন পস্তাতে হবে তোমাদের। এই অন্যায় ভয়ে ঘরের কোণে হাত গুটিয়ে বসে থাকার চেয়ে শয়তানের মুখোমুখি দাঁড়িয়ে মরা অনেক ভালো। আমি কোনো ভয় পাই না। নীলা, তুমি সাহসী মেয়ে, চলো আমার সাথে, ভেতরে ঢুকি, দেখি, চলো। হ্যাঁ রাহাত, হ্যাঁ, আমি তোমার সাথেই আছি। যে কোনো ভয়ঙ্কর বিপদের সামনে দাঁড়িয়ে পিছিয়ে আসার মতন দুর্বল মানুষ আমরা নই। চলো চলো, দেখা যাক ভেতরে কি লুকিয়ে রাখা হয়েছে।
রাহাত, এই বাক্সটার ভেতরে দেখো, ধুলো জমে থাকা একটা বিষাক্ত কালো বই। সাবধানে নীলা, বইটার ওপর বিকট সব চিহ্ন আঁকা রয়েছে। মনে হচ্ছে এটাই সেই আদি তান্ত্রিকের বই। বইটার পাতাগুলো খোলো রাহাত, দেখো এতে জহুরা বুড়ির আসল ইতিহাস লেখা আছে। কি লেখা আছে নীলা? তাড়াতাড়ি পড়ে বলো, সে কিভাবে এত ভয়ঙ্কর ডাইনিতে পরিণত হলো। 50 বছর আগে জহুরা বুড়ি কোনো ডাইনি ছিল না, সে ছিল গ্রামের একজন সাধারণ জড়িবুটি চিকিৎসক। কিন্তু লোভের বশে গ্রামের মাতব্বরেরা কি করেছিল নীলা? থামলে কেন? গ্রামের মানুষ তার বিষয় সম্পত্তি কেড়ে নেবার জন্যে তাকে ডাইনি অপবাদ দিয়েছিল, আর তার পুরো পরিবারকে জ্যান্ত পুড়িয়ে মেরেছিল। এত বড় অন্যায় করেছিল গ্রামের মানুষ? ছি! এই কারণেই তাহলে বুড়ির মনে এত হিংসা আর অভিশাপ। হ্যাঁ রাহাত, হ্যাঁ, কিন্তু এই বই ওর শক্তির গোপন রহস্য লেখা আছে। আমাদের সেই মূল সূত্রটাই খুঁজে বের করতে হবে। ওঠো ওঠো আমার অনুগত আত্মারা, তোদের অমূল্য রক্ত আর মাংস যারা কেড়ে নিয়েছিল, আজ তাদের চামড়া গুটিয়ে নেবার সময় এসেছে। নীলা, দেখ দৃশ্যটা, বাটি ফুরে ওগুলো কি বেরিয়ে আসছে। মানুষগুলো এমন হাওয়ায় ভাসছে কেন? ওগুলো সাধারণ ছায়া নয় রাহাত, এগুলো এই অতীতে অন্যায়ভাবে মরে যাওয়া মানুষদের অভিশপ্ত আত্মা। বুড়ি ওদের বশ করে ফেলেছে। এসব আত্মা দিয়ে বুড়ি কি করতে চায়? পুরো গ্রাম ধ্বংস করে দেবে? তোরা অনেক দূরে চলে এসেছিস ছেলে মেয়ে, তোদের কৌতূহল অনেক বেশি। এবার তোদের আত্মাগুলোকে আমার এই সৈন্য দলে যোগ করতে হবে। আমরা ভয় পাই না বুড়ি। বল, জামিল কোথায়? আমাদের গ্রামের মানুষকে কোথায় লুকিয়ে রেখেছিস বল। বুড়ি, অতীতের অন্যায়ের বিচার এভাবে হতে পারে না, নির্দোষদের ছেড়ে দাও। তোমাদের জামিল এখন মৃত্যুর দোরগোড়ায়, আর তোদের রক্ষা করার মতো কেউ নেই পৃথিবীতে। বহু বছর পর আজ আকাশের রক্তচাঁদ, আজ রাতের যজ্ঞ শেষ হলেই আমার ক্ষমতা অমর হবে, আর এই গ্রাম হবে ধূলিসাৎ। রাহাত, রাহাত, নীলা, তোমরা পালাও, বুড়ি তোমাদেরও বলি দিয়ে দেবে। একদমই চুপ জামিল, তোকে এই অভিশাপের জায়গা থেকে না নিয়ে আমরা কোথাও যাচ্ছি না। রাহাত, চাঁদের লাল আলো যত ঘন হচ্ছে, বুড়ির ক্ষমতা ততই বাড়ছে। যজ্ঞের আগুন যে কোনো মূল্যে নেভাতে হবে। জল নিয়ে আসছি নীলা, যেভাবেই হোক আগুনটাকে নিভাতে হবে। ভোকার দল, রক্তচাঁদের শক্তিকে রোখার ক্ষমতা কোনো মানুষের নেই। আজ তোদের রক্ত দিয়ে পূর্ণ হবে আমার এই মহাসাধনা। তোমার রক্ত পিপাসা আর প্রতিশোধের শেষ আমরা আজকেই করব বুড়ি। নীলা, কুয়োর মন্ত্রপ্রত জলটা এনে ওই আগুনে ঢালো। রাহাত, ধরো জালটা, একেবারে সব ঢেলে দাও। এখনই থামো জহুরা, বহুকাল ধরে অনেক পৈশাচিক কাজ করেছো তুমি। নিজের অন্ধ প্রতিশোধের আগুনে এই নিষ্পাপ মানুষদের রক্ত ঝরিয়ে নিজের আত্মাকে আর কালিমালিপ্ত করো না।
তোকে তো চিনি না রে ভণ্ডতান্ত্রিক। 50 বছরের জমানো ক্ষোভের আগুনের সামনে দাঁড়ানোর সাহস কোথায় পেলি? কোন সাহসে তুই আমার মহাপ্রতিশোধের রক্তচোখকে বাধা দিতে এসেছিস? আমি মহেশ তান্ত্রিক। কাঁচা তন্ত্রের অপব্যবহার বন্ধ করে অন্ধকার শক্তিকে বিনাশ করতে আমার আগমন। প্রতিশোধের নামে তোমার এই ধ্বংসলীলার সীমা আজ পার হয়ে গেছে জহুরা, আর নয়। তান্ত্রিক বাবা, আমাদের দয়া করে ভয়ঙ্কর ডাইনির হাত থেকে বাঁচান। এই অভিশপ্ত বুড়ি আজ রক্ত চাঁদের রাতে যজ্ঞ শেষ করে পুরো গ্রামকে এক নিমেষে ধ্বংস করে ফেলবে। হ্যাঁ তান্ত্রিক বাবা, বহু বছরের পুরনো ওই পৈশাচিক অভিশাপ কাটানো আমাদের সাধ্যের বাইরে। আজ আমাদের গ্রাম এই নিষ্পাপ বাচ্চাগুলোকে রক্ষা করতে পারেনি। এর জন্য আপনি আমাদের একমাত্র ভরসা। ওরে হাশেম মোল্লা, পরম শয়তান আর লোভী পাপী তো তোরা। 50 বছর আগের হিসেব ভুলে গেছিস? আজ তোদের মতো পাপীদের তপ্ত রক্ত দিয়েই আমার পরম যজ্ঞের শেষ আহুতি সমাপ্ত হবে। রাহাত, নীলা, তোমরা দ্রুত জামিলকে নিয়ে পিছিয়ে যাও। এই ভয়ঙ্কর অন্ধকার আর আলোর যুদ্ধ কোনো সাধারণ মানুষের পক্ষে সামলানো সম্ভব নয়। এটা পরম ক্ষমতার যুদ্ধ। কিন্তু তান্ত্রিক বাবা, আমরা আপনাকে এভাবে বিপদের মুখে ফেলে পিছিয়ে যেতে পারবো না। আমরা কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? শুধু একটাবার আদেশ করুন। সাহায্য করতে চাইলে শুধু সাবধানে পিছিয়ে দাঁড়িয়ে থাকো। তোমরা খেয়াল রাখবে জহুরা বুড়ির পৈশাচিক কালো ছায়া যেন ভুল করেও তোমাদের শরীর স্পর্শ করতে না পারে। হ্যাঁ, আজ থেকে 50 বছর আগে জহুরা এই গ্রামের মানুষকে মহামারী রোগ থেকে বাঁচিয়েছিল। সে ছিল পরম দয়ালু। কিন্তু স্বার্থপর হাশেম মোল্লা আর তার সঙ্গীরা জহুরার জমানো ধন সম্পদ কেড়ে নেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল। আমাকে ক্ষমা করে দাও তান্ত্রিক বাবা। আমি শয়তানির বশে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি তার ঘরে আগুন লাগিয়ে দিয়েছিলাম। তোরা আমার স্বামীকে মেরেছিস, আমার কোলের সন্তানকে আগুনে পুড়িয়ে মেরেছিস। তোদের ক্ষমার কোনো অধিকার নেই। হাশেম মোল্লার অপরাধের সাজা পুরো গ্রাম কেন পাবে বুড়িমা? জামিলের তো কোনো দোষ ছিল না। আপনার সাথে অনেক বড় অন্যায় হয়েছে বুড়িমা, কিন্তু এই অন্ধ প্রতিশোধ কি আপনার হারানো পরিবারকে ফিরিয়ে দিতে পারবে? তোদের মুখের সান্ত্বনা আমার পরিবারকে ফিরিয়ে আনবে না, তাই আমি তোদের ধ্বংসই দেখতে চাই। জহুরা, তোমার পৈশাচিক অভিশাপের দিন আজ শেষ। অনেক অন্যায় করেছ। এবার তোমার আত্মা এই পাপের বোঝা থেকে মুক্ত হোক। ওপরওয়ালা তোমার সমস্ত পাপ ধ্বংস করুক। আমার ক্রোধ কোনোদিন শান্ত হবে না তান্ত্রিক। বহু বছর ধরে জমানো এই প্রতিশোধের আগুন আজ পুরো গ্রাম ছাই করে দেব। তোকেও আজ এই বনের অতল মাটিতে জীবন্ত পুঁতে ফেলবো। রাহাত, রাহাত, ভয় পেও না, ভালো করে দেখো। বুড়ি প্রতিবার বড় মন্ত্র পড়ার সময় ওই পরিত্যক্ত কুড়ে ঘরের ভেতর জ্বলন্ত তামার ঘরটার দিকে তাকাচ্ছে। আমার বিশ্বাস ওর মধ্যেই সমস্ত পৈশাচিক ক্ষমতার মূল উৎস। আমি একদম স্পষ্ট বুঝেছি নীলা, ওই তামার ঘরটাই বুড়ির কাঁচা আত্মার আর কালোরূপী শক্তির মূল আধার। আমি এখনই গিয়ে ওটাকে ভেঙে ছাড়খাড় করে দিচ্ছি। একদম ঠিক ধরেছ বুদ্ধিমান মেয়ে। ওটাই বুড়ির তন্ত্র শক্তি আটকে রাখার প্রধান আধার। ওটা ধ্বংস করতে পারলেই বুড়ির এই মায়াজাল আর শক্তি চিরতরে কেটে যাবে। খবরদার, খবরদার, থাম তোরা।
ওটাতে ভুলেও হাত দিবি না বলছি। তোদের বংশ সহ পুরো গ্রামটাকে আমি এখনই অভিশাপ দিয়ে ছাই করে দেব। ভয় পেও না রাহাত, এখনই উপযুক্ত সুযোগ। গিয়ে ঘরটা ভেঙে আঘাত করো। আমি আবার সমস্ত মন্ত্র শক্তি দিয়ে বুড়িকে আটকে রাখছি। আজকেই তোমার এই বছরের পর বছর ধরে চালানো পৈশাচিক শক্তির দিন শেষ বুড়ি। আজ কোনো নির্দোষ মানুষের ক্ষতি হতে দেব না, কিছুতেই না। আমি আমি কোথায়? রাহাত, নীলা, তোরা এখানে? আমি বেঁচে আছি। সব বিপদ কেটে গেছে জামিল, তুই একদম নিরাপদ। আমরা ঘরে ফিরে যাচ্ছি। আমরা শেষ পর্যন্ত তোকে বাঁচাতে পেরেছি জামিল। বাহ্যিক বিপদ হয়তো কেটে গেছে রাহাত, কিন্তু অন্যায়ের বিচার এভাবে শেষ হয় না। জোহরার অভিশাপ কিন্তু চিরতরে মুছে যায়নি। তার মানে ওই ভয়ঙ্কর বুড়ি আবার কোনোদিন এই গ্রামে ফিরে আসবে তান্ত্রিক বাবা? মানুষের মনের ভেতরে থাকা লোভ, অন্যায় আর পাপ যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ জহুরা বুড়ির মতো অভিশাপও কোনো না কোনো রূপে ঠিক ফিরে আসবে। আমি আবার পাপের প্রায়শ্চিত্ত করব তান্ত্রিক বাবা। আমি আর কোনোদিন অসৎ পথে চলবো না। চলো সবাই, গ্রামে ফিরে যাওয়া যাক। ভোরের আলো ফুটতে শুরু করেছে। চলো চলো।